হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 30, লেখিকা জেরিন আক্তার নিপা। সাজ রুনুর পেছন পেছন হাঁটছে। অনেকক্ষণ হাঁটার পর ওরা একটা ছোট চিপা গলিতে ঢুকলো। একপাশে ড্রেনের ময়লা আবর্জনাতে ভরে গেছে, বাজে একটা গন্ধ এসে নাকে লাগছে। রুনু সাজকে নিয়ে কোথায় যাচ্ছে? সত্যিই কি এখানে ওদের বাসা? এমন জায়গায় মানুষ বাস করে? আসে না পা, এই তো আর একটু, তারপরে আমাদের বাসা। সাজ আজ রুনুর সাথে ওদের বাসায় এসেছে। রুনুর বাবা সাজ্জাদ হোসেন নাকি অনেক অসুস্থ, বাঁচবেন নাকি তা বলা যায় না। রুনু আজ সাজকে আনতে গেলে সাজ বারণ করেনি, রুনুর সাথে আসতে রাজি হয়ে যায়। বাড়িটা একতলা, তবে আকারে অনেক ছোট। বাড়ির রং উঠে গেছে। সাজ আর রুনু ভিতরে আসতে রানা দৌড়ে আসলো। মা মা, দেখো কে এসেছে। ভিতর থেকে একজন রোগা পাতলা মহিলা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসলো। কে এসেছে? মা, আপা এসেছে। মহিলা বাইরে বেরিয়ে এসে সাজের সামনে দাঁড়ালো। অনেকক্ষণ সময় নিয়ে সাজকে দেখলো। তুমি সাজ? সাজ মাথা নাড়ল। ভিতরে এসো। রুনু, তুই ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? সাজ সবার সাথে ভিতরে গেল। রুমগুলো একদম ছোট, ঘরে তেমন জিনিসপত্রও নেই। সামান্য কিছু জিনিস, তাও খুব কম দামি বলে মনে হচ্ছে। রুনু রানার মা সাজকে বসতে দিতে ব্যস্ত হয়ে উঠেছে। সাজ কী খাবে, সাজকে কী খেতে দেবে তা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। রুনু, ওকে বসতে দে, আমি ওর জন্য কিছু নিয়ে আসি। আমি কিছু খাবো না, তেমন দেরিও করব না, একটু পরে চলে যাব। বাসায় কাউকে জানিয়ে আসিনি, ফিরতে দেরি হলে চিন্তা করবে সবাই। বসবে না? রুনু, ওকে তোদের বাবার কাছে নিয়ে যা। বাবার কাছে নিয়ে যা, এই কথাটা শুনেই সাজের ভিতর কেমন করে উঠল। অস্থির লাগতে শুরু করেছে সাজের। এই লোকটা তার বাবা, অথচ বোঝ হওয়ার পর থেকে একদিনও ওনাকে দেখিনি, বাবা বলে ডাকতে পারিনি। ছোটবেলা থেকে বাবার আদর পায়নি। রুনু সাজকে সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে গেল। একজন লোক বিছানায় শুয়ে আছে, একদম রোগাটে, চোখ মুখ ভেঙে গেছে। সাজ ঘরে যেতেই সাজ্জাদ হোসেন ভাঙা গলায় বললেন, কে এসেছে? কে? আমার মা এসেছে। রুনু ফিসফিসিয়ে বলল, আপা, বাবা আপনার কথা বলেছে। সাজ অবাক হয়ে রুনুর দিকে তাকালো। রুনু বলল, বাবা সবসময় আপনার কথাই বলেন, ওনার কাছে যেই আসবে তার কাছে আপনার কথা জিজ্ঞেস করবেন। আমার মা এসেছে? কই আমার মা? আপা, বাবা আপনাকে ডাকছে। সাজ সাজ্জাদ হোসেনের কাছে এগিয়ে গেল। বুকের ভিতর কেমন একটা ব্যথা অনুভব হচ্ছে, চোখ ভরে আসছে, সব কিছু কেমন ঝাপসা লাগছে সাজের কাছে। রুনু গিয়ে সাজ্জাদ হোসেনকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। সাজ্জাদ হোসেনের সাজের সাথে এমনভাবে কথা বলছে যেন সাজকে উনি অনেক আগে থেকে ছিলেন। সাজ সবসময় ওনাদের সাথেই ছিল। মা, তুমি এসেছো? রুনু, দেখ আমার মা এসেছে। তুমি আসতে এত দেরি করলে কেন মা? সাজের ভীষণ কান্না পাচ্ছে। সাজ্জাদ হোসেন ডান হাত ডান পা নাড়াতে পারেন না, উনি বাঁ হাত উঠিয়ে সাজকে কাছে ডাকলেন। সাজ ওনার পাশে গিয়ে বসলো। কেমন আছো তুমি মা? ভালো। তোমার বাবা মা কেমন আছে? ভালো। ওনারা তোমাকে আমার কাছে আসতে দিয়েছেন? আমি কাউকে জানিয়ে আসিনি। আমি যে আজ এখানে এসেছি তা বাসায় কেউ জানে না। ও আচ্ছা। সাজ্জাদ হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি কি এখনও আমার উপর রেগে আছো? আলম কি এখনও আমার উপর রেগে আছে? আমাকে কি ও ক্ষমা করতে পারেনি? সাজ কিছু বলল না। সাজ্জাদ হোসেন বুঝতে পারলেন। মা, একটা কথা জিজ্ঞেস করি। আলম কি তোমাকে মেয়ের মতো ভালোবাসে? সাজের চোখ বেয়ে পানি পড়ল। বাসে। তোর মায়ের সাথে বাজে ব্যবহার করে না তো? না। আলমকে বলবে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার পাপ অনেক বড়, আমি ক্ষমার যোগ্য না। তারপর ক্ষমা চাইছি। সে সময় আমার মাথা ঠিক ছিল না, কি করেছি তখন তার নিজেরও খেয়াল নেই। তবে এখন সব মনে হয়, চোখের সামনে সব ভেসে ওঠে। আমি নিজে গিয়ে আলমের পা ধরে ক্ষমা চাইতাম, কিন্তু আল্লাহ আমার সে পথ খোলা রাখেননি। একা একা উঠতে পারি না, চলাফেরা করতেও পারি না। সাজ কাঁদছে। সাজ্জাদ হোসেনও কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু মুখে হাসি। কাঁদছো কেন মা? আমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে? একদম কষ্ট পেও না, আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। সাজ এখানে আসার সময় ভেবেছিল এত বছরের জমে থাকা কষ্টগুলো সাজ্জাদ হোসেনের সামনে ঝেড়ে ফেলবে,
কটু কথায় সাজ্জাদ হোসেনকে জিজ্ঞেস করবে উনি কেন ওনার মেয়ে আর স্ত্রীর সাথে এমনটা করেছে। কিন্তু এখানে আসার পর সাজ একটা কথা বলতে পারলো না। মা, আমাকে একটা বার একটু বাবা বলে ডাকবি? সাজ আর 1 মিনিটও এখানে বসে থাকতে পারলো না, দৌড়ে উঠে চলে গেল। সাজ্জাদ হোসেনের শেষের কথাটা ও রাখতে পারলো না। সাজ্জাদ হোসেনকে বাবা ডাকতে পারেনি। রুনু পেছন থেকে সাজকে ডাকছে, আপা যাবেন না? আপা শুনুন। ওকে ডাকিস না মা, যেতে দে ওকে। এই বাড়ি থেকে বের হয়ে গলিটা পার করে এসে সাজ দাঁড়িয়ে গেল। হাঁটতে পারছে না আর, পা অবশ হয়ে আসছে, চোখের সামনে চারদিক ঝাপসা লাগছে, কষ্ট হচ্ছে খুব, মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। সাজ কিছু ভেবে না পেয়ে তীব্রকে কল করলো, আমাকে এসে একটু নিয়ে যাও না। সাজ, কী হয়েছে তোর? তোর কথা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা কোথায় তুই বল আমাকে, আমি এক্ষুনি আসছি তোকে নিতে। তীব্র সাজের সামনে আসতেই সাজ তীব্রকে ঝাপটে ধরে কাঁদতে লাগলো। তীব্র হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারছে না। সাজ, কী হয়েছে তোর? কাঁদছিস কেন? এই সাজ কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। দেখো সাজ, আমি তোর চোখে পানি সহ্য করতে পারি না। তোকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়, রাগ লাগে। কি হয়েছে বল বলছি। কাঁদছিস কেন এভাবে? সাজ অস্পষ্টভাবে কেঁদে কেঁদে বলল, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলো। বাসায় নিয়ে যাব, আগে বল তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আর এখানেই বা কেন আসছিস? কার কাছে আসছিলি বল? রুনুর বাবা। কি বলছিস বুঝছি না। কান্না থামিয়ে স্পষ্ট করে বলল, রুনু ওর বাবার সাথে দেখা করতে। রুনু? তীব্র আর কিছু বলল না, কারণ তীব্র বুঝতে পারছে সাজ তার বাবার সাথে দেখা করতে আসছিল, আর তাই এত কান্না করছে। এত বছর জমে থাকা কষ্ট আজ প্রকাশ পাচ্ছে। তীব্র সাজের গালে হাত রেখে কপালে গাঢ় করে একটা চুমু দিল। কাঁদে না পাগলি মেয়ে, এখন একটু থাম, অনেক কান্না হয়েছে। তোকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। সকালে আলম হোসেন নিচে সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। রোকেয়া বেগম আর তনা রান্না করে। সাজ আলম হোসেনের জন্য চা নিয়ে আসলো। বাবা, এই নাও তোমার চা। দে মা, কতক্ষণ ধরে বসে আছি, তোকে ছাড়া কেউ একজন এক কাপ চাও দিয়ে গেল না। সন্ধ্যা দৌড়ে এসে আলম হোসেনের পাশে বসলো, বলল, আপু আমাকেও চা দাও। দাঁড়া দিচ্ছি। ভাইয়া কোথায়? ভাইয়া তো সকালে চা খায়। ভাইয়া কোথায় যেন বের হয়েছে এত সকালে? হঠাৎ আলম হোসেনের ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতে করতে আলম হোসেন বললেন, এত সকালে আবার কে ফোন দিল? ফোন হাতে নিয়ে দেখলেন ওনার মেজো ভাই ফোন দিয়েছেন। কল রিসিভ করে কানে নিয়ে বললেন, হ্যাঁ বল। ফোনের ওপাশ থেকে কী কথা বললো তা শোনা গেল না। আলম হোসেন উঠে দাঁড়িয়ে গেলেন, আতঙ্কে মুখ কালো করে বললেন, কি বলছিস? কি হয়েছে নিশির? কিছু একটা শুনে আলম হোসেনের হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে গেল। খুব জোরে শব্দ হলো। রোকেয়া বেগম তনা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আলম হোসেন ফোন কান থেকে নিচে নামিয়ে সোফায় ধরে আস্তে আস্তে বসে গেলেন। সাজ বাবার এমন অবস্থা দেখে বলল, বাবা কার ফোন ছিল? নিশি আপুকে। কে নিয়ে কী বলছিল? আপু কি হয়েছে বলো? বাবা কি হয়েছে বলো? আলম হোসেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রোকেয়া বেগম বললেন, কি হয়েছে তোমার? কার ফোন ছিল? আর ফোন এমন কি শোনাচ্ছে যার জন্য তুমি এতটা অস্থির হয়ে গেলে? বাবা কিছু তো বলবে। সন্ধ্যা বলল। আলম হোসেন কাঁপা কাঁপা গলায় বললেন, নিশি সুইসাইড করেছে। কি? সন্ধ্যা? কি বলছো এসব বাবা? কে বলেছে তোমাকে? সাজ বলল, পাগল হয়ে গেলে নাকি তুমি? এসব উল্টাপাল্টা কী বলছো? নিশি সুইসাইড করবে কেন? রোকেয়া বেগম বললেন। মেজো চাচি সাজকে ধরে হামাও করে কান্না করছে। চাচা, নীলি আদি সবাই কাঁদছে। বাড়িতে অনেক লোক জন এসে ভিড় করেছে। নিশির রুমের বিছানায় নিশির প্রাণহীন নিতর দেহটা পড়ে আছে। নিশির মা একটু পরপর মেয়ের মুখের উপর থেকে সাদা চাদরটা সরিয়ে নিচ্ছে। নিশির মুখে হাত বুলিয়ে চিৎকার করে কান্না করেছে, ওঠ না মা, তুই এভাবে শুয়ে আছিস কেন? তোর ঘুম এখনও ভাঙছে না কেন? কতবার করে ডাকছি তোকে, ওঠ নিশিমা, ওঠ না। চাচি তুমি একটু শান্ত হও, এমন করো না চাচি। নিশি আপু আমাদের মাঝে নেই চাচি। নিশি আপুকে হাজার ডাকলে ও এখন তোমার ডাকে সাড়া দেবে না, সাজ বলল। চাচি সাজের উপর রেগে গিয়ে বললেন, কে বলেছ আমাদের মাঝে নেই? আমি ডাকলে নিশি নিশ্চয়ই উঠবে। দেখ আমার ডাক শুনে নিশি এক্ষুনি উঠে পড়বে।
চাচিকে জড়িয়ে ধরে চাচির মাথা ওর বুকের সাথে মিশিয়ে রাখলো। পাগলামি করো না চাচি, তুমি এমন করলে নীলি আদিকে কে সামলাবে? ওরা তো একদম ছোট, ওরা কিভাবে সবটা মেনে নেবে? এতক্ষণে তীব্র তার বাবা মাকে নিয়ে এখানে চলে আসলো। সব চাচারাও এসে গেছে। কেউ বিশ্বাস করতে চাইছে না নিশি যে ওদের মাঝে নেই। নিশির মতো বুদ্ধিমতী মেয়ে এখন একটা কাজ করলো কেন? আলম হোসেন ওনার ভাইয়ের সাথে কথা বলছেন। কী করে হলো এসব? জানি না ভাইজান, রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করে রুমে গেল। তারপর আবার আমাদের রুমে এসে আমার সাথে ওর মায়ের সাথে কথা বলেছে, আমাদের নিজেদের খেয়াল রাখার কথা বলেছিল। তখন তো বুঝতে পারিনি ভাইজান ও এমন একটা কাজ করবে। কেন এমনটা করেছে তা জানেন না কেউ? আমরা তো কিছুই জানি না ভাইজান। নিশি তো কখনো কারোর সাথে তেমন কোনো কথা বলতো না, সব কিছু নিজের মধ্যেই রাখতো। কি কষ্ট ছিল ওর, যার জন্য এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে হলো। বলতে বলতে মনির হোসেন কান্নায় ভেঙে পড়লো। কেউ বুঝতে পারছে না নিশি হঠাৎ এমন কাজ কেন করলো। কি অসুবিধা ছিল ওর? কোন কষ্টে এমনটা করলো? কোন সমস্যা থাকলেও তো তা কি সবাইকে জানানো যেত না? শুভ এখানে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দরজার পাশে। ভিতরে ঢুকতে পারছে না, পা অবশ্যই আছে। এসব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। সবার এতটা কষ্টের জন্য শুভ নিজেকে অপরাধী মনে করছে। ভাবছে নিশি হয়তো তার জন্যই এমন একটা কাজ করতে বাধ্য হয়েছে। নীলি সন্ধ্যাকে ধরে চিৎকার করে কাঁদছে, আপু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল কেন সন্ধ্যা আপু? আপু তো এমন মেয়ে না, আমাদের নিয়ে তো আপু অনেক চিন্তা করতো, তাহলে কেন আমাদের ছেড়ে গেল? সন্ধ্যা কী বলে নীলিকে সান্ত্বনা দেবে তা ভেবে পাচ্ছে না। এই সময় কি কোনো কথাতে কাউকে সান্ত্বনা দেওয়া যায়? শুভ কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না, কথা বলার শক্তিটুকুও যেন ওর মধ্যে নেই। তীব্র শুভর কাছে আসলো। এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাম্মা মামির কাছে চল। এসব কিছুর জন্য আমি দায়ী। আমি শিওর নিশি আমাকে নিয়ে কষ্ট পেয়ে এমন একটা কাজ করেছে। আমাকে আর তনাকে ওর একসাথে মেনে নিতে পারছিল না। একদম পাগলামি করবি না, তোর জন্য কিছুই হয়নি। নিশি না বুঝে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এতে তোর কোনো দোষ নেই। তুই এসবের জন্য নিজেকে দায়ী করছিস কেন? বিকেল 4টায় নিশির জানাজার হলো। নিশি কবর দিয়ে সবাই চলে আসতে লাগলো। আলম হোসেন ওনার ভাইকে ধরে ধরে বাসায় নিয়ে গেলেন। লোকটা নিজের বড় মেয়েকে হারানোর কষ্টে কেমন যেন পাথর হয়ে গেল। এখন কোনো কথা বলছে না, কাঁদছেনও আর না। শুভ নিশির কবরের পাশে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে কিন্তু শুভ যাচ্ছে না। এক দৃষ্টিতে নিশির কবরের দিকে তাকিয়েছে। কেন এমনটা করলি তুই? এত বড় ভুল কিভাবে করতে পারলি? তুই তো অনেক সাহসী মেয়ে ছিলি, তাই না? তাহলে কেন এটা করলি? আমাকে নিজের কাছে কেন অপরাধী বানালি? তীব্র শুভর পাশে এসে দাঁড়ালো। শুভ চল, পাগলামি করিস না ভাই। দেখ না তীব্র, নিশি আমাকে কেমন অপরাধী বানিয়ে চলে গেল। চাচা চাচি নীলি আদিকে কত কষ্ট পাচ্ছে ওর জন্য। এমনটা করার আগে কি নিশি একবারও তাদের সবার কথা ভাবলো না? এমন স্বার্থপরের মতো কেন সবাইকে কাঁদিয়ে চলে গেল? তনা চাচিকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। চাচি বারবার নিশির কাছে যেতে চাইছেন, চিৎকার করে কান্না করছেন আর মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছেন। নীলি সাজের কোলে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদছে। অনেক কান্না করার কারণে গলার স্বর পাল্টে গেছে। জানো আপু, কাল রাতে সবাই একসাথে বসে খেয়েছি। রাতে আপু আমার রুমে গেছে, আমার সাথে কত কথা বলেছে। আমার সাথে কখনো নাকি ভালো করে কথা বলেনি, এর জন্য ক্ষমাও চেয়েছে। আমি যেন বাবা মাকে দেখিয়ে রাখি তাও বলেছে। আর রুম থেকে যাওয়ার সময় শেষে বলে গেছে আমাদের সবাইকে নাকি আপু অনেক ভালোবাসে। এটুকু বলে নীলি আবার কাঁদতে লাগলো। চুপ কর বোন, আমার এসব আর বলিস না। যা হবার তা হয়ে গেছে, এখন সবার দায়িত্ব তোর উপর। চাচা চাচি আদিকে তো এখন তুই দেখে রাখবি, ওদের তো আর তুই ছাড়া কেউ নেই। সাদের এসব কথা নীলি কানে নিচ্ছে না, সে ওর মতো করেই বলে যাচ্ছে। রাতে আপু এত ভালো করে কথা বলেছে, আর সকালে এটা কি হয়ে গেল? আমি আপুকে ডাকতে গিয়ে দেখি আপু আমাদের মাঝে নেই। আপুর বিছানার পাশে ঘুমের ওষুধের শিশিটা পড়ে আছে। এত ডাকাডাকির পরও আপু আর উঠল না। সকাল হতে হতে আপু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেদিন রাতে আর কেউ এক ফোঁটাও ঘুমালো না, কেউ কিছু খেলেও না। সবার ক্ষুধা যেন মরে গেছে, সবাই যেন কেমন হয়ে গেছে। এই ধাক্কাটা কেউ সহ্য করতে পারেনি। চলবে।